আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ২৫। লিখেছেন ফাবিহা মম। নীরবে নিভৃতে ১৭টা শাড়ির নিঃশেষ করার ঘটনা বাড়ির মধ্যে জানাজানি হয়ে গেল। সেই সঙ্গে চাহর হয়ে গেল রুমটার ভেতর অজ্ঞাত কেউ তাণ্ডবলীলা চালিয়েছে। পুরো ঘটনার সচক্ষে দেখার পর মার্জার অবস্থা বাকশূন্য। তিনি ডাক্তারের কাছ থেকে চেক আপ করে সেরে সদ্য বাড়িতে পা ফেলেছে। পা ফেলতেই তিনি জঘন্য ঘটনার বিবরণ শুনে হতবাক। তিনি রীতিমতো ভেবেই পাচ্ছেন না মেহিনুরের ব্যক্তিগত জিনিসের প্রতি এত ক্ষোভ কিসের। মেহিনুর পুরো ব্যাপারটা বিশদভাবে জানালেও মার্জা অদ্ভুত কাণ্ডের মতো নীরব রইলেন। কোনো প্রকার বাক্য খরচ না করে ছাদের রুমটা দেখে এলেন। উপস্থিত সকলের পানে অস্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থেকে শেষে মেহিনুরের উদ্দেশ্যে বললেন, তুই আমার রুমে আয়, এক্ষুনি আসবি। রান্নাঘরে দিকে যাবি না, মাহাতিমের রুমেও ঢুকবি না, সোজা আমার রুমে এসে দেখা করবি। কথার ধাঁচ দেখে চোখ ছোট করে তাকালো রজনী ইবনাথ। মুখে কিছু না বললেও মনে মনে ঠিকই মুখ্য ব্যাপারটা আঁচ করতে পারছে। সবাই যেখানে উপস্থিত ছিল অনামিকা সেখানে উপস্থিত ছিল না। এটা নিয়ে কারোর মনে সন্দেহ না জাগলেও আসল ব্যক্তির মনে ঠিকই সন্দেহটা পাকাপাকি হয়েছে। মার্জার প্রস্থানের পর রজনীও সেখানে মুহূর্তক্ষণ না দাঁড়িয়ে চলে যায়। নিজের রুমের দিকে আসার আগে চলন্ত পা দুটো অনামিকার রুমের কাছে থেমে যায়। দু কান এয়ারপড গুজে বিছানায় হেড সাইডের পিঠ হিলিয়ে বসে আছে অনামিকা। চোখ দুটো শান্ত ভঙ্গিতে বন্ধ করা, ঠোঁট দুটো যেন গানের তালে তালে নড়ছে। নিঃশব্দে আলোড়িত হচ্ছে কম্বলের ভেতর থাকা পা দুটো। রজনী এই দৃশ্য দেখে দরজায় নক করল না। কঠিন মেজাজে রুমে ঢেকে দারুণ ক্ষিপ্রতায় ঠাস করে দরজা বন্ধ করল। তীব্র শব্দে বিছানা কাঁপিয়ে শিউরে উঠল অনামিকা। হুড়কে গিয়ে কান থেকে এয়ারপোর্ট দুটো খুলে এলো। হাতের ফোনটাও কোলে পড়ে গেলে চোখ মুখ ক্রুদ্ধ করে দরজার দিকে তাকালো। নিমেষে সমস্ত রাগ যেন তরলে পানির পরিণত হলো অনামিকার। ছোট্ট একটা ঢোক গিলে আসন্ন বিপদ থেকে বাঁচার পথ খুঁজতে লাগলো। কিন্তু ব্যর্থতা চারিদিকে থেকে আগলে ধরলে নিরুত্তের দৃষ্টিতে তাকালো সে। রজনীর দিকে আমতা আমতা করে গলা ভেজাতেই সংকোচ সুরে বলল, ফুপু তুমি তুমি কেন এসেছো? দরজাটা খুব জোরে লাগালে কেন? রজনী বিছানার কাছে এসে চট করে অনামিকার দিকে এগিয়ে এলেন। বিছানার হেড সাইডে এক হাত রেখে অনামিকার মুখ বরাবর ঝুঁকলেন। রজনীর কঠিন দৃষ্টি দিকে অনামিকার ভীতপূর্ণ উদ্ভ্রান্ত চাহনিতে গুটিয়ে গেল। রজনী তার অন্য হাতটা এগিয়ে থপ করে অনামিকার চোয়াল চেপে ধরলেন। অনামিকাকে বিন্দুমাত্র গঙ্গানোর সুযোগ না দিয়ে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলেন, রাতের বেলা পাকনামা করতে কে বলেছিল? ওখানে গিয়েছো কোন সাহসে? আমি হাজারবার বলেছি আমি কোনো ভুল চাই না। মার্জা ভাবি ঠিকই তোমাকে সন্দেহ করে ফেলেছে। একমাত্র তুমি যে এমন বিকৃত মস্তিষ্কের মতো কর্মকাণ্ড করতে পারো সেটা ওনার অজানা নয়। রজনীর বড় বড় নখগুলো গালের চামড়ায় দাগ বসে যাচ্ছিল। নখের তীব্র জ্বালা যন্ত্রণা আকুতির দৃষ্টিতে তাকালো ফুপুর দিকে। আপুর ফুপুর আচরণে যে কতটা কঠিন কতটা পাশবিক হতে পারে সেটা নিশ্চয়ই তার জন্য গোপন বিষয় নয়। রজনী সত্যিই মেহিনুরের আশপাশ থেকে দূরে থাকতে বলেছিল। সঙ্গে এটাও বলেছিল সে যেন কূটকৌশল না খাটতে যায়। অনামিকা বুঝতেই পারছে না এবার মাহাতিম নেই জেনেও কেন তার ফুপি চেপে চেপে চলছে। এমন পিছিয়ে পিছিয়ে নীরব থাকার মানে কি? এসবের মূল সারাংশ আসলে কোথায় গিয়ে ঠেকছে? অনামিকাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো রজনী ইবনাথ। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে দরজার দিকে যাওয়ার জন্য উদ্যত হলেন। দরজার নব ঘুরিয়ে ফাঁক করে ফেললেন। এক পলকের জন্য পিছু ফিরে তাকালেন। অনামিকা তখন বিপদমুক্ত হওয়ার আভাসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিল। স্বাভাবিক কায়দায় স্থির হতেই হঠাৎ একজোড়া ক্রুদ্ধ দৃষ্টি দেখে আবার ভয়ে শুকিয়ে গেল। নিজের স্বকীয় অবস্থাকে আড়াল করার চেষ্টার জোরপূর্বক হাসি দিল অনামিকা। কিন্তু কোনো লাভ হলো না। অনিমেষের নেত্রে চেয়ে থাকা অগ্নিদৃষ্টিটা ততক্ষণে পা চালিয়ে রুম থেকে বেরিয়ে গেছে। নতশীর্ণ মুখে দরজা ঠেলে প্রবেশ করল মেহিনুর। শাশুড়ির তলবধ্বনি শুনে মনটা ভয়ে আক্রান্ত। মাথায় ঘোমটা দেওয়ার নিয়ম থাকলেও সেটা আপাতত শাশুড়ির নির্দেশে পালিত হয় না।
মেহিনুর আঁচলখানা পিঠের উপর টেনে নিয়ে শাশুড়ির মস্ত বিছানার দিকে এগোতে লাগলো। দৃষ্টি দুটো চকচকে টাইলসের উপর স্থির থাকলেও আর চোখে মার্জা কঠিন মূর্তির দেখে নিল। বিছানায় আসন করে বসে জানালার দিকে মুখ করে আছে মার্জা, পিঠ দিয়ে আছে মেহিনুরের দিকে। মেহিনুর পায়ে পায়ে এগিয়ে এসে খাটটা অতিক্রম করে মার্জার ঠিক সামনে এসে দাঁড়ালো। মার্জা এক পলক চাহনিতে মেহিনুরের দিকে তাকালেন। মেহিনুর সংকুচিত হৃদয়ের উদ্বেগ্য অবস্থা দেখে পাশে বসার নির্দেশ দিলেন। শাশুড়ির আদেশে শির ঝুঁকানো অবস্থা বিছানায় বসল মেহিনুর। অমনি তার মুখোমুখি হয়ে সতীক্ষ্ণ চাহনিতে আটসাঁট হয়ে বসলেন মার্জা। অন্য সময় মেহিনুরের হাত দুটো মাতৃত্ব তুলে কোলের উপর দৃঢ়ভাবে টেনে নিতেন। সুকোমল হাত দুটো ধরে স্নেহের চুমু দিতেও দেরি করতেন না। আজ ব্যতিক্রম কাণ্ড ঘটানোর পাশাপাশি তিনি কণ্ঠস্বর দৃঢ় করে বললেন, রুম থেকে আর কিছু হারিয়েছে কিছু? মেহিনুর একটু সময় নিয়ে ভেবে নিল, এরপর নতমুখেই মাথাটা না সূচকে নাড়িয়ে জবাব বুঝিয়ে দিল। মার্জা উত্তর পেয়েও স্বস্তি সূচকে ফিরলেন না। জেরার প্রসঙ্গটা বজায় রেখে মেহিনুরের আবার প্রশ্ন করে বললেন, তোর সাথে কেউ খারাপ ব্যবহার করেছে? মন ছেড়ে উত্তর দিবি, আমার কাছে কিচ্ছু লুকানোর চেষ্টা করবি না। মেহিনুর এবার মাথা তুলে শাশুড়ির দিকে তাকালেন, শান্ত নিবিড়ভাবে বলল, না মা, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি, আমি মিথ্যা বলছি না। মার্জা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকিয়ে রইলেন। এরপর মেহিনুরের পিছনে থাকা দেয়াল ঘড়ির দিকে এক পলক তাকিয়ে এবার মেহিনুরের পায়ের দিকে তাকালেন। ভারী একটা নিঃশ্বাস ছাড়তেই রুমটার ভেতর নিঃশ্বাসের শব্দ ছড়িয়ে পড়ল। তিনি মেহিনুরকে আর ভেঙে কিছুই বললেন না। পায়ের অবস্থা দেখে নির্দেশ দিলেন বিছানা না উঠতে। কথাটুকু শেষ হওয়ার মাত্রই নিজের বিছানা ত্যাগ করে রুম থেকে বেরিয়ে গেলেন। এমন অত্যাশ্চর্য আচরণ দেখে আস্ফালন দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া দ্বিতীয় উপায়ে ঠাহর করতে পারল না মেহিনুর। মার্জা মন শক্ত করে নির্দিষ্ট গন্তব্যের দিকে পা বাড়িয়ে গেলেন। ওড়নাটা মাথার উপর ভালোমতো টেনে নিয়ে কাঙ্ক্ষিত রুমটার ভেতরে ঢুকলেন। কোনো প্রকার সৌজন্যতা না দেখিয়ে একেবারে রজনীর সামনে এসে দাঁড়ালেন। রজনী ফোনে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছিল। দরজা দিয়ে মার্জাকে ঢুকতে দেখে সে আর কথা বলতে চালাতে পারল না। ফোনটা কান থেকে সরিয়ে চট করে কলটা কেটে দিল। মার্জা মুখের অবস্থা দেখে সন্দেহাতীত ঘটনা নিয়ে বিচলিত হলো রজনী। তবুও যতদূর সম্ভব সেটা আড়াল করে কৌতূহল গলায় বলল, কিছু হয়েছে মার্জা আপা? আপনার মুখ এমন মলিন দেখাচ্ছে কেন? আপনি কি মেহিনুরের? কথার মাঝপথে ছিদ্র বসিয়ে কঠোর আভাসে বললেন মার্জা, অবশ্যই কিছু হয়েছে। আমার পিঠ পিছনে এরকম ঘটনা আসা যায় না ভাবি। আমি যখন বাড়ির বাইরে থাকি তখন পুরো বাড়ির দায়ভার আপনার উপর দিয়ে যায়। আপনি আমার অনুপস্থিতিতে কেমন খেয়াল রেখেছেন? আমি নিতান্তই অসুস্থ মানুষ, ওষুধের জোরে টিকে আছি, তাই বলে এমন দিন দেখতে হলো। আমারই বউয়ের রুমে ওসব তছনছ অবস্থা, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। মার্জার উদ্বিগ্ন কণ্ঠ শুনে কিছুটা স্বাভাবিক হয় রজনী। পুরো বিষয়টাকে ঠান্ডা মস্তিষ্কে সামাল দেওয়ার জন্য মিথ্যে চিন্তায় অভিনয় করে বিচলিত সুরে বলে, আমার ভুল হয়েছে আপা। অনামিকার জন্য লজ্জায় এখন মুখ দেখাতে পারছি না। ও রাগের ঝোঁকে কাজটা করে ফেলে আপা। ওর বাবার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। এদিকে ভাইজানেরও শেষ মুহূর্তে কাজের খবর এসে যায়। আপনি তো জানেন ভাইজান পলিটিক্সের মানুষ, দিনে কতকালের সাথে উঠা বসা করা তার লাগে হিসেব নেই। তাই তাই জন্য ভাইজান অনামিকার বাধ্য হয় নাই ওকে নিয়ে যাওয়ার জন্য। ও বুঝতে পারেনি রাগের মাথায় কাজটা করার পর হুঁশ ফিরে। ততক্ষণে যা হওয়ার সব হয়ে গেছে। আমার কাছে রাতে এসে কান্না জুড়ে দিয়েছিল, আপা আপনার হাত দুটো ধরি, আপনি মেয়েটাকে মাফ করে দিন। মেহিনুরের শাড়ির ব্যবস্থা আমি করে দিচ্ছি, বিকেলের মধ্যেই হোম ডেলিভারি করিয়ে দিব। রজনী এখানে ক্ষান্ত হলো না। যত প্রচার বশীভূত কথাবার্তা আছে সব একে একে ফলানোর করে মার্জার মন সিক্ত করলো। মার্জা ক্রুদ্ধদয়ের এসেছিল ইচ্ছামতো কথা শোনাবেন বলে। পরক্ষণে ব্যাপারটা এমনভাবে উল্টে যায়, মার্জা তখন সমস্ত রাগ ঝেড়ে বিগলিত হৃদয়ে চলে যান। মার্জাকে আজকের মতো জব্দ করতে পেরে বুকের উপর থেকে 10 টনের পাথর সরে গেল রজনীর।
ভারমুক্ত হয়ে হাত ছাড়তে ছাড়তে ধপ করে ডিভানে বসল সে। মার্জা যেমন সরল সহজ মন নিয়ে চলাফেরা করে, তেমনি আকস্মিক রাগ নিয়ে আগমন হলে সেটা সামাল নেওয়ার তেমন কঠিন কিছু না। সমস্যা হলো, অনামিকা যদি আবারও অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলো ঘটায়, তাহলে সোজা মাহাতিমের কান অবধি পৌঁছে যাবে। বাড়ির প্রতিটি কাজে মুখ্য কর্তার হিসেবে এখন মাহাতিমই গণ্যমান্য। তার একটা কথার উপর দ্বিতীয় কথার প্রলেপ পড়ার সুযোগ নেই। নিশ্চয়ই সে স্বাভাবিক চিন্তাধারার ব্যক্তি, হাসিখুশি থাকতে পছন্দ করে, কিন্তু রাগ যখন তুঙ্গস্পর্শী হয় তখন সেটা নিচে নামানো দুঃসাধ্য ব্যাপার। তাকে থামানো, বুঝানো, শান্ত করার জন্য নিজেরই ধৈর্য যেন অসহায় হয়ে যায়, অধৈর্য হয়ে বিগড়ে যায় মেজাজ। যার মুখটা হাসিতে ভরপুর, তার রাগটা ততটাই ভয়ঙ্কর। গ্রামের চিরপরিচিত পরিবেশ নিয়ে যদ্দূর বর্ণনা খাটে, তাতে হয়তো সরল সহজ জীবনযাত্রার দৃশ্যপট ফুটে ওঠে। চিত্রের হয়ে সবুজ ঘেরা মেঠোপথের রাস্তা, মানসপটে ভেসে ওঠে সরলভাবে রোজগার করার পুরুষ কর্তার শ্রম। দিনের শুরুটা সূর্যোদয়ের সঙ্গে আরোত্য হয়েছিল। জাগতিক কর্মকাণ্ডগুলো শুরু হয়েছিল স্বাভাবিক নিয়মে। খা খা করে খাড়াক্রান্ত জমি, মাথার উপর জ্বলন্ত সূর্যপিণ্ড দাপুটে রাঙ্গা হচ্ছে। জমির একদিকে টিনের বাংলো বাড়ি বানানো, বাড়িটাও পুরনো হয়ে টিনের উপর জংয়ের আস্তরণ পড়েছে। আশেপাশে কোনো জনবল নেই। দূর দূরান্ত শুধু ফসলি জমির জায়গা। যারা ফসলি জমিতে এতক্ষণ কাজ করেছিল, তারাও দুপুরের আহার সাবার জন্য বাড়িমুখী হয়েছে। নির্জন ধু ধু করা মাঠের সেই বাংলো বাড়িতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে এক লোক, যার বয়সটা 40 পেরিয়ে 45-এর কাছাকাছি এসেছে। পরনে ময়লা লুঙ্গি, গায়ে পাতলা ধরনের গোল ছলার গেঞ্জি। সাদা গেঞ্জিটা এখন আর সাদা নেই, সাদা রঙে ভিজিয়ে ভিজিয়ে রক্তিম রঙে চুপে চুপে হয়ে আছে। চোখের ডান কোনা ফেটে রক্ত ঝরছে অনবরত, মুখ দিয়ে ঝরছে বিন্দু বিন্দু রক্ত। হাত দুটো পিছমোড়া করে বাঁধলেও পা দুটো শক্ত শিকলে পেঁচিয়ে রেখেছে। নিঃশ্বাসের গতি এতটাই ধীরভাবে চলছে, লোকটা নিঃশ্বাস নিতেও যেন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। বুকের ছাতি যেন ফেটে যেতে চাইছে তার, গলা শুকিয়ে খাবার মতোই রুক্ষ হয়ে গেছে। চক্ষুর লোলুপ দৃষ্টি যেন ঝাপসা ঝাপসা। হঠাৎ মাথার উপর কঠিন ব্যথা অনুভব করলো। চিৎকার করতে গেল লোকটা, কিন্তু আফসোস, গলা ভেদ করে শেষ শব্দগুলো যেন কুণ্ডলি পাকিয়ে আটকে যাচ্ছে। চিৎকার করতে যেয়ে ব্যর্থ হলে জোরে জোরে কাশতে থাকে লোকটা। তখনই ঝাপসা দৃষ্টির সামনে টিনের বদ্ধ দরজাটা দুধার বরাবর খুলে গেল। উন্মুখ দুয়ারে দিয়ে ঢুকলো কয়েক জোড়া পদযুগল। ঝাপসা দৃষ্টিতে কিছু দেখতে পাচ্ছে না লোকটা। গঙ্গানির মতো চেঁচাতে গেলে ঠোঁটের কিনারা দিয়ে তরল রক্ত পড়তে লাগলো তার। মাথাটা নিচে নোয়ানো থাকলেও আকস্মিকভাবে আবারও চুলে টান খেয়ে মাথা তুলে তাকালো। বুঝে আসা চোখ দিয়ে পিটপিট করে তাকাতেই অনেকক্ষণ পর বুঝতে পারলো সামনে এখন কে দাঁড়িয়ে আছে। লোকটা হলফ মাত্র দেরি করল না। ভয়ে আতঙ্কে উপস্থিত সবার সামনে হাউমাউ করে কেঁদে উঠল। টিনের ঘরটার ভেতর লোকটার ক্রদন ধ্বনি দফায় দফায় বেজে উঠছিল। পদযুগল এসে একদম কাছাকাছি থামল। কেবল একজোড়া বৃদ্ধ পা এসে 2 কদম বেশি এগিয়ে এলো। লোকটা কান্নাস্ফীত না করে হাউমাউ করেই বলতে লাগলো, আমারে সাইরা দেন হুজুর, ও হুজুর, আমি ভুল করছি, আমারে মাইরেন না। আমি আপনারে কিডনি বেচা হইলেও টাকা পরিশোধ কইরা দিমু। আমারে এইবার লেগা ছাইরা দেন হুজুর। আমি কারোর কাছে কিচ্ছু কইতে যাইতাম না। এই দেহের কিরা কাইটা কইতাছি, আমি কালকেই আপনার টাকা দিয়া যামু। আমারে মাইরেন না গো হুজুর। আমার বউ পোলা পাইন কেমনে চলবো? আমি ছাড়া অগরে কেউ দেখার নাই হুজুর। বৃদ্ধ পদজোড়া ব্যক্তিটা কথাগুলো নীরবে শুনলেন। শোনার কয়েক মুহূর্ত স্থির থেকে মাটিতে নতজানু হয়ে বসলেন। মাটিতে বসার দৃশ্য দেখে চেলারা সবাই হৈ হৈ করে মাদুর পাটি বিছিয়ে দিতে চাইল, কিন্তু বৃদ্ধ লোকটা আঙ্গুলে নির্দেশ দেখে সবকটা সেখানেই থেমে গেল। ক্ষতবিক্ষত লোকটা অস্ত্র টলটল চোখে বৃদ্ধর সহানুভূতি আভাস পেয়ে শান্ত হতে লাগলো। কান্নার হিড়িকে কাঁপতে কাঁপতে বলল, হুজুর,
চোখের পলকে সবকিছু বীভৎস অন্ধকারে ছেয়ে গেল। কানের ভেতর মৌমাছির মতো ভঁ ভঁ করতে করতে মাথাটা ঝিমিয়ে এলো। ঝাপসা দৃষ্টিটা আরো সংকুচিত হতে হতে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। চোখের সামনে প্রহেলিকা অন্ধকারে ছেয়ে গেল লোকটার। ফেনকি দিয়ে তরতর রক্ত বন্যা জায়গাটা সিক্ত করতে লাগলো। নতজানু অবস্থা থেকে সোজা হয়ে দাঁড়ালেন বৃদ্ধ। মাটিগুলো ঝাড়া দিতে দিতে চেলাদের একজনকে জিজ্ঞেস করলেন, ওর বাড়ির কেউ জানে? উক্ত চেলাটা ব্যস্ত ভঙ্গিতে উত্তর দিল, না মোল্লা হুজুর, ওর বাড়িতে কেউ জানে না। জানে ওই আবার গাঞ্জা টানতে উধাও হইয়া গেছে। কেউ ওর খবর মালুম করতে পারবো না মোল্লা হুজুর। আমি আপনারে নিশ্চিন্ত দিতেছি, ওর আষ্টগোষ্ঠীর ওর খবর উদ্ধার করতে পারবো না। আপনি ঠান্ডা মাথায় বাড়ির যান, বাকিটা আমরাই দেখতেছি। গম্ভীর মুখে মাথা নাড়িয়ে হাত দুটো কোমরের কাছে বেঁধে নিলেন হান্নান শেখ। যেই ভঙ্গিতে তিনি এখানে এসেছিলেন একই ভঙ্গিমা বজায় রেখে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেলেন। তিনজন চেলা আগে থেকেই পথঘাটের অবস্থা দেখে এসেছে। রাস্তায় মোসাদ্দেক চাষা ছাড়া আর কেউ খেতে ফিরেননি। তারা হান্নান শেখকে অন্য রাস্তার খবর দিয়ে সেদিকে বরার বাড়ি ফিরতে বলে দিলেন। হান্নান শেখ আবারও দ্রুততার সাথে সকল গ্রামবাসীর চক্ষু আড়ালে কাজ সেরে এলেন। নিজের বাড়িতে ফিরে কলপাড়ে গিয়ে সাদামাটা ভাবেই হাত মুখ ধুলেন। সুজলাকে এক গ্লাস পানির চাহিদা প্রকাশ করে নিজের ঘরের দ্বার ঠেলে ঢুকলেন। ঘরের এক কোণে থাকা আলনা থেকে শুকনো গামছা নিয়ে মুখ মুছতেই সুজলা পানির গ্লাস নিয়ে হাজির। দরজার মুখে দাঁড়িয়ে, আব্বা আপনার পানি, বলতেই হান্নান শেখ প্রসন্ন হাসিতে বললেন, বাইরে দাঁড়ানোর দরকার নেই বড় বউ, ভেতরে এসে গ্লাসটা রাখো। সুজলা ঘরে ঢুকে ছোট্ট কাঠের টেবিলে গ্লাস রাখতেই হান্নান শেখ কোণে পর্যন্ত হাত মুছতেই বললেন, আমার নাতনিটার কোনো খবর আনছো বড় বউ? শাহনাজের সাথে যোগাযোগ হয়? সুজলা উদাস মুখে চোখ নামিয়ে বলল, আব্বা শাহনাজের ফোনটা কেমনে নষ্ট হয়ে গেছে। ওটা নাকি কাজ করে না। সুরাইয়া রাগ দেখিয়ে ফোনটা যে আছাড় মারল, ওটা আর ঠিক হয় না। হান্নান শেখ ভাবুক ভঙ্গিতে গামছাটা সুজলার দিকে বাড়িয়ে দিলেন। সুজলা শ্বশুরের ভেজা গামছাটা নেড়ে দেওয়ার জন্য চলে গেলে হান্নান শেখ তার ইজি চেয়ারে গিয়ে বসলেন। চোখ দুটো শান্তিতে ঢুলে আসছে। ইজি চেয়ারে দোল খেতে খেতে তিনি জীবনের মস্ত বড় ভুলটা নিয়ে ভাবতে লাগলেন। মার্জাকে যখন বিয়ে দেওয়া হলো তখন হয়তো জানাই ছিল সে সেনা সদস্যের স্ত্রী হয়েছে। মার্জার সাথে যোগাযোগ ছিন্নতার বিশেষ কারণ হয়তো এটাই ছিল, মার্জার স্বামীর পেশাগত জীবন। হান্নান শেখ স্বেচ্ছায় মার্জার সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু মার্জার সেই স্বামী যখন দুনিয়া নেই তখন এসব নিয়ে আর চিন্তায় পড়তে হয়নি। মার্জা বহু বছর পর তার ভিটে বাড়িতে ঘুরতে এসেছিল। সপরিবার না এলেও যাদের নিয়ে এসেছিল বেশ ভালো করেই খাতির করেছে হান্নান শেখ। এখানেই তিনি বিশাল ভুলটা করে ফেলেন। যে ছেলেকে তিনি সহজ চিত্রের সুপুরুষ ভেবেছিলেন ওই ছেলে সহজের কাতারে কোনোদিন পড়তো না। মার্জার ছেলেকে নিয়ে বৈবাহিক সম্পর্ক করার ইচ্ছা তার ছিল না, ওরকম মনোবৃত্তি তার উদয় হয়নি। মার্জা যখন নিজ থেকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তখন আশেপাশের পরিস্থিতি কথা চিন্তা করে মেহিনুরকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেন। আচ্ছা, মেহিনুর কি আদৌ এই বিয়েতে মন থেকে রাজি ছিল? দেশের সর্বত্র নাতিশীতোষ্ণ আবহাওয়া, আকাশের সূর্যের দেখা নেই। ভারী ভারী মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্যটা। খুব যে একটা ঠান্ডা অনুভব হচ্ছে তাও অবশ্য না। মেঘগুলো যেন বিষণ্ণতায় উত্তীর্ণ হয়ে সূর্যকে আড়াল করে দিয়েছে। তার উপর পৃথিবী এই প্রান্তে আজ কড়া আলো পড়েনি। সময়ের আবহাওয়ার কুল ছুটতে ছুটতে দিন পঞ্জিকার মাসগুলো পাল্টে দিচ্ছিল। জাদুদণ্ডের কারসাজির মতোই পেরিয়ে যাচ্ছিল ঋতুময় চক্রটা। মার্জা দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছিলেন। মাথার যন্ত্রণার জন্য নানা পদের ঔষধ গিলতে হতো। দিনের বেশিরভাগ সময় তিনি শয্যাশায়ী থাকতেন। প্রচণ্ড যন্ত্রণা কাতরাতে কাতরাতে এক পর্যায়ে ভোজে ঘুমিয়ে পড়তেন। মেহিনুর 4টা মাসের ভেতর পুরো আনসারি নিবাসে
ও তৃপ্তভাবে জড়িয়ে গিয়েছে। চুপচাপ নীরবে কাজ সেরে যাওয়াই মেহিনুরের আসল কর্ম ছিল। নিজেকে সংসারের হালে মিলিয়ে নিলে আস্তে আস্তে অনেক কিছু বুঝতে শিখল। জীবনের গম্ভীরতা আজও তাকে কঠিনভাবে ভোগাচ্ছে। সে এখনো কারোর সাথে সখ্যতা গড়ে তুলতে পারেনি। মার্জার সাথে যতটুকু হৃদ্যতাপূর্ণ মধুর সম্পর্ক সৃষ্টি হয়েছে, সেটা কেবল মাহাদের সাথে একটু আধটু। রজনী যে কিসের জন্য নীরব থাকতো, সেটা আস্তে ধীরে বুঝতে লাগলো অনামিকা। চারটা মাস কচ্ছপের খোলসের মধ্যে মাথা গোজ করে আছে রজনী। কাঙ্ক্ষিত সময়টা জন্য যেন বাঁকা হাসিতে অপেক্ষা করছে সে। পঞ্চম মাসটার শুরুর দিকে ভিডিও বার্তার যুক্ত হলো 8 জন। আজ তাদের সম্মেলনের মাহাদি যুক্ত নেই। সময়টা বাংলাদেশ টাইম রাত 2টোর দিকে চলছে। অন্যদিকে আমেরিকায় চলছে সকাল 12টার মতো। দেশের প্রান্ত থেকে মোবাইল, পিসি, ল্যাপটপ একত্র হলো সবাই। প্রথমে হাসি ঠাট্টায় কুশল চলল কিছুক্ষণ। এরই মধ্যে চিন্তিত বিষয়ধারা চলে এলে ফারিন প্রথম প্রশ্নটা ছুড়ে দিল। আচ্ছা, তোমরা আমার একটা কথার জবাব দিবে? আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। তবুও কোনো আনসার বের করতে পারলাম না। রজনী মামিকে কেন আমরা ভয় পাচ্ছি? কেন আমরা ওই মহিলাকে ভয় পাচ্ছি? আমি নীতি আপুকে কোয়েশ্চেনটা করলাম, বাট নো আনসার। তো ভাইয়াকে কোয়েশ্চেনটা করলাম, সে অ্যাজ অলওয়েজ আমাকে ঝাড়ি মারল। আমার প্রশ্নের উত্তর কেউ দিবে প্লিজ? আমি কোনোভাবেই তোমাদের ভীতু হওয়ার রিজন ধরতে পারছি না। তোমরা কেন আমাকে ছোট ছোট করে আনসারটা দিচ্ছ না? আমি তো মুখচোরা না, পেট পাতলাও না। ভিডিও কলের আওতায় সবাই যেন চুপ রইল। চুপটি থাকার পর নীতির কাছে বিষয়টা উদ্ভট ঠেকতে লাগলো। আসলে তো কেন ফারিনকে এই বিষয়ে বলা হচ্ছে না? আর কত চুপাচুপি। নীতি সব চিন্তা উপেক্ষা করে গলা পরিষ্কার করে নিল। কানের ইয়ারপোর্টটা ঠিকঠাক করে শান্ত গলায় বলল, ফারিন শোন, রাগ করিস না। তোকে না বলার পেছনে তেমন কোনো কারণ নেই, কিন্তু টেনশনে ছিলাম যদি না আবার প্রবলেম ক্রিয়েট করে দিস। শোন তাহলে। রজনী মামির কথাটা ভয়ঙ্করভাবে ছিনিয়ে নিয়ে চট করে বলে উঠল সিয়াম, তুই চুপ কর। তোর ব্যাখ্যা শুনতে শুনতে কান দিয়ে রক্ত বের হইব। আমি বলি রজনী বেডির ভাই একটা তুখোর মাল, রাজনীতি করে, এক নামে সবাই চেনে। তুই দামি মালটারে চিনস? নাম আর ভাঙ্গায় বললাম না। আগুন আগুন যুদ্ধ লাগলে কেমন অবস্থা হইব চিন্তা করছস? চিন্তা করস নাই। মাহাতিন যদি শান্ত থাকতো, অরেনিয়া টেনশন কাজ করতো না। ওর মেজাজের উপর বিশ্বাস নাই ফারিন। যদি একবার খারাপ হয়ে জানোয়ারের মতো সবগুলোরে ছিঁড়া ধরবো। ওই বেডিরে আমরা ভয় পাই না ফারিন, ভয় পাই ওই লোকটারে। ওই লোক খুবই পাওয়ারফুল। আমার নিজের বাবা পর্যন্ত ওই লোকটার কাছে যাওয়ার আগে 10বার ভাবে। না হলে অনামিকারে আমরা ছাড়তাম? ওরে না চুলের মুঠি ধইরা কাদার মধ্যে ডুবাইতাম। সাহস আছে ঠিকই, কিন্তু ভয়টা কোন দিকে করতেছে এইটা একটু বুঝিস ফারিন। সবাই আমাদের বাইরের অবস্থা দেখা ভাববো আমরা এমন দাপট দেখাই, অথচ সামান্য 2টা ডাইনের কাছে কুজো হয়ে আছি কেন? ভাই, আমরা যতই তো দেখাইতে যাই না কেন, এইসব মানুষ কেমনে যে বুকের উপর কলিজাটা টাইনা ধরবো আন্দাজও করতে পারবি না। ফারিন কোনো কথাই বলতে পারল না। আস্তে করে কল কেটে গিয়ে অফলাইনে চলে গেল। ঋতুচক্রের সুদূর প্রসারী পরিবর্তনের ফলে আবহাওয়া যেন বিচিত্র রূপে পাল্টে গেছে। নীলচে আকাশ যেন ভারী ভারী মেঘের বেশভূষায় গা ঢেকে দিয়ে নিয়েছে। আকাশটাকে ধূসর বর্ণের মূর্ছিত করে নিভিয়ে দিয়েছে দিনের আলো। ঠান্ডা শীতল হাওয়া যেন জেঁকে বসেছে শহরের বুকে। শহরের নগরীতে যেন হিমেল হাওয়ার তোড়জোড় চলছে। ঘড়ির সময়সীমা হিসেবে বেলা 3টে বাজে, অথচ প্রকৃতির অবস্থা দেখলে মনে হয় সাধ্যহীন প্রহর। মেহিনুর নির্মল চিত্রে সমস্ত কাজ সেরে আবারও প্রাণপণর শূন্য শয্যায় বসে আছে। বসে বসে উবু হয়ে মাহাদের নেওয়া নতুন ডায়েরিটা নিজের শব্দ সন্তোষণ লিখছে। রুমের ভেতরকার অবস্থা আজও আবছা অন্ধকার। যদিও সবগুলো জানালা খুলে দেওয়া, উন্মুক্ত জানালার পর্দাগুলো উথাল হাওয়ার উড়ছে। টালমাটাল প্রকৃতির রূপ যেন সন্নিগ্ধ ধারায় প্রফুল্ল। গাঢ় বেগুনি রঙের জামদানিটি কীভাবে যে বাঙালি কায়দায় পড়েছে জানা নেই। তবে বেগুনি ব্লাউজটা হাতটা এবার যেন খাটো।
মাথার আজ ভুলবশত ঘুমটা দিয়েছিল মেহিনুর, কিন্তু বাতাসের দাপটে কাছে হার মেনে এক নিমিষেই মাথা থেকে সরে গেল ঘোমটার কাপড়। এক ঝটকায় সরতে গিয়ে মেদহীন পিঠটার উপর থেকেও আঁচলখানা খসে পড়ল। উন্মুক্ত হয়ে উঠল ব্লাউজ ও শাড়ির মধ্যবর্তী কোমরের অংশটা। লিখতে গিয়ে ভারী বিরক্ত হলো মেহিনুর। কলমটা ডায়েরির পাতাল ফেলে হাত উল্টে আঁচলখানা টানতে গেল, কিন্তু বৃথা হয়ে চেষ্টাটুকু হাল ছেড়ে দিল মেহিনুর। রাশি রাশি চুলগুলো খোঁপায় মুড়ে কাঁধের কাছে জড়সড়ো করে বেঁধেছিল। সেখান থেকে চুল ছুটতে ছুটতে অনেক চুলই কানের দুই ধারে দিয়ে বেরিয়ে পড়েছে। ডায়েরির পাতায় আবার মনোযোগ দিল মেহিনুর। প্রতিটা শব্দ যেন হৃদয়ের আদর মাখিয়ে লিখছে। অশান্ত হাওয়ার মতো প্রকৃতিটা মেহিনুরের সাথে যেন লুকোচুরি করে খেলছে। হাওয়ায় সেই চঞ্চলতা, অস্থিরতা, উন্মত্ততা সশব্দ সমারোহে শ করে থাকলে চারিদিকে থেকে মুখর হতে লাগলো গাড়ির বিকট হর্নের আওয়াজ। বাতাসের শ হাসিটার সঙ্গে নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে দাপটের হর্নটা। সুদূর থেকে যেন বাজাতে বাজাতে নির্দিষ্ট গন্তব্যের দিকে জানান দিয়ে আসছে। আগমনী সূত্রে সংকটে যেন বাতাসের শব্দ চিরে পৌঁছে দিতে যাচ্ছে। উৎকট আওয়াজের যন্ত্রণায় চিকন দুটো ভ্রু তৎক্ষণাৎ কুঁচকে এলো। সুকোমল উষ্ঠাধর কঠোর ভঙ্গিত শক্ত হয়ে উঠল। কলমটা আবারও ছেড়ে দিয়ে খোলা জানালার থেকে তাকালো মেহিনুর। বিরক্তিতে চূর্ণ হয়ে কঠিন কিছু কথা বলতে নিচ্ছিল। ওই সময় খেয়াল করলো কলমের নেপোটা অজাস্তেই বেরিয়ে গেছে। এদিক ভকভক করে কালি বেরিয়ে ডান হাতটা কালি ঝুলিতে বৃষ্টি অবস্থা হয়ে যাচ্ছে। অন্যদিকে হর্নের শব্দ এক বিন্দু হ্রাস হয়নি। মেহিনুর আবারও খোলা জানালার দিকে শব্দ উৎসের জন্য কটমট দৃষ্টিতে তাকালো। ইচ্ছা করছিল এখনই জানালা দিয়ে দেখে আসতে, কিন্তু কালির দুর্দশা দেখে হাতটা ধোয়ার জন্য বাধ্য হয়ে ওয়াশরুমে ঢুকলো মেহিনুর। তখনই বাতাসের সোল্লাসে বাইরে থেকে চিল্লানোর সুরে ছুটে এলো কণ্ঠধ্বনি, মেহিনুর আফরিন, আনসারি হেয়ার। চিৎকারের কল্লোলধ্বনি চতুর্দিকে জানান দিল সে এসেছে। বাতাসের সাথে বেজে উঠল পরিচিত কণ্ঠের তেজি ভাব। আজ বহুদিন বহুকাল পর নীরের মাঝে ফিরেছে হাতে গোনা 4টি মাসের ব্যস্তময় কর্মজীবন কাটিয়ে। বাতাসের উথাল পাথাল বৈরী অবস্থা প্রকৃতিতে অশান্ত করে দিচ্ছে। আশেপাশের ধুলো উড়িয়ে অন্ধকারকে ডেকে আনছে। আকাশের সূর্যহীন নিক্রিয় অবস্থা বাড়ি ধারার প্রস্তুতি নিচ্ছে এখন। দিনের অবশিষ্ট আলোটুকু এক লোহমায় চোখের পলকে নিভে গেল। অন্ধকারকে ডেকে এনে বৃষ্টির সৌল্লাস্যকে বরণ করল। বড় বড় ফোঁটায় ঝপ করে বৃষ্টি নামল তখন। মেদিনী ভিজিয়ে সিক্ত করল ধুলোর কারসাজিকে। ওয়াশরুমের ছোট্ট জানালা দিয়ে আকস্মিক বর্ষণের দিকে তাকিয়ে আছে মেহিনুর। হাত দুটো বেসিনের ট্যাপের নিচে সাবানমুক্ত করার জন্য ধীরে সুস্থে ধুচ্ছে। হাতের মুঠো দুটো কচলে কচলে ধুতেই মনের ভেতর আওড়াতে লাগলো, তুমি আজ কেন এলে বৃষ্টি? তোমাকে দেখলে বারবারই ওই মানুষটার কথা মনে পড়ে। জানালার বাইরে হাত বাড়িয়ে যখন তোমাকে ছুতে যাই, তখন প্রথম ছোঁয়ার যে শিরশির অনুভূতিটা হয়, যে আনন্দ দাপট্য সুখটা মনের উঠোনে দোল লাগিয়ে দেয়, যেই একটুকার হাসিটা ঠোঁটের উপর চনমনিয়ে ফুটে ওঠে, তার স্পর্শ পেলে, হাসি দেখলে, কণ্ঠ শুনলে আমার কেমন অনুভব হয় তা তো বোঝো না অসম্ভব। আমি তো তাকে কিছুই বলতে পারি না। আমার এই না বলা ভাবটা কবে শেষ হবে জানি না। আমার না বলা কঠিন অনুভূতির কথাগুলো যদি প্রকাশ হয়ে যেত, যদি কখনো উনি জানতে পারতেন আমি ওনার প্রতিটি স্পর্শ, গন্ধ, কথার মনের কোণে সযত্নে রেখে দিয়েছি, তখন কি উনি আমার দিকে আশ্চর্য হয়ে তাকাতেন? ওনার ওই শূন্য বুকটার উপর একটুখানি টেনে নিতেন না? আমার এই অন্তর্মুখী স্বভাবটার আমার অন্তরটাকে বিরোধী বানিয়ে দিয়েছে। পদে পদে বিমুখ বানিয়ে আজ কতখানি ক্ষতি করে দিয়েছে তা তো লোকের কাছে দেমাকি। অহংকারী উপাধি হিসেবে খোঁটা পেয়েছি। আর কি চাইবার আছে কিছু? নিজেকে তুচ্ছ জ্ঞান করে জানালা থেকে দৃষ্টি সরালো মেহিনুর। জোরে এক লম্বা নিঃশ্বাস ছাড়ল। হাতের কালিগুলো হালকা হয়েছে বটে, তবে পুরোপুরি মিটে যায়নি দেখে বিরক্তিতে হ্যান্ড ওয়াশের আবার চাপ দিল।
ফোঁস করে একটুখানি লিকুইড হাতের তলায় আসতেই পুনরায় ফেনা তুলে কালির জায়গাটা ধুতে লাগলো। প্রচণ্ড বিরক্ত হয়ে একাগ্রতের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান হাতের তালুটা সমান তালে ঘষতে থাকলো মেহিনুর। অমনি দরজার টুকটুক করে শব্দ করে উঠল। সহসা হাত দুটো থমকে ভেসিনের আয়নার দিকে দৃষ্টি তুলল মেহিনুর। আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে পিছনে থাকা বন্ধ দরজার উদ্দেশ্যে এক পলক ভ্রু কুঁচকে তাকালো। তখনই বাইরে থেকে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, দরজা খুলো মেহিনুর। মেহিনুর বিরক্তিতে সেদিকে আর বিশেষভাবে পাত্তাই দিল না। উল্টো আকস্মিকভাবে রাগ দেখে কাজে লিপ্ত হলে হাত ধুতে ধুতে বলল, আমাকে বিরক্ত করবেন না, দরজায় শব্দ করা বন্ধ করুন, এখান থেকে চলে যান। মেহিনুর ভ্রু কুঁচকে কঠিন খ্যাপাটে ভঙ্গিতে কাজ করতে থাকলে আবারও বাইরে থেকে বাক্যসুর ভেসে এলো, আমি তোমাকে বিরক্ত করছি? রুমটা তো আমার, তুমি কাকে চলে যেতে বলছো? প্রচণ্ড বেখেয়ালি ছিল মেহিনুর। এমনি কালির উটকো যন্ত্রণার জন্য রাগ লাগছে, তার উপর বাইরে থেকে এরকম উদ্ভট কথা শুনে বিরক্ত হয়েই জবাব দিল, হ্যাঁ আপনাকে চলে যেতে। ট্যাপের নিচে কচলাতে থাকা হাত দুটো থেমে গেল। এবার বুকটার ধরাস করে করাঘাত বাজাতেই গলা শুকিয়ে এলো মেহিনুরের। অত্যাচার্য চাহনি নিয়ে ধীরে ধীরে মাথা তুলে আয়নার দিকে তাকালো। শান্ত স্থির স্বাভাবিক নিঃশ্বাসগুলো ক্রমশ অশান্ত অস্থির অস্বাভাবিক হয়ে উঠল। গলা শুকিয়ে যেন ঠোঁটের বাষ্পটুকু শুষে ফেলেছে। খরার মতো শুষ্ক ঠোঁট দুটো মুখের ভেতরে পুড়ে জিভ দিয়ে সিক্ত করল মেহিনুর। ছলছল করে টেপের পানিটুকু বন্ধ করার মতো হিলদোল নেই তার। থেমে থেমে জোরে নিঃশ্বাস টানতেই বুকটা ক্রমাগত ওঠানামা করছে। মেহিনুর কাঁপা কাঁপা গলনালীতে বহু কষ্টে ঢোক গেলে মাথা পিছনে ঘোরালো। ট্যাপটা ওভাবেই ছেড়ে মেরো ভঙ্গিতে নির্বাক দৃষ্টিতে দরজার দিকে পা বাড়াতে লাগলো। হাঁটতে গিয়ে যেন ওয়াশরুমের ফ্লোরে থেকে ভুলবশত শাড়ি না ভিজে না, সেজন্য বাঁ হাতে কুচিগুলো ধরে ধীর গতিতে শাড়িটা উপরে তুলল। দরজার মুখোমুখি এসে ডান হাত এগিয়ে খট করে ছিটকিনি খুললে দরজাটা তখন সরু মতন ফাঁক হলো। মেহিনুর আরেকবার নিজেকে আশ্বস্ত রূপে স্বাভাবিক করার উছিলায় চোখ বুজে ঢোক গিলল। দরজার রূপালি হ্যান্ডেলটা ধরে হালকাভাবে টান দিয়ে নিচু দৃষ্টিতে রুমের ভিতরে পা ফেলল। মুঠোয় ধরা কুচিগুলো ছেড়ে দিতে নত দৃষ্টিতে উপরে তুলতেই লাগলো মেহিনুর। উপরে তুলতেই তৎক্ষণাৎ শূন্য বিছানায় দিকে নজর আটকে গেল। দৃষ্টিজোড়া আর উপরে তুলতে পারল না। শরীরের উপর তখনই বয়ে গেল ঠান্ডা শীতল হাওয়া। ফুলানো বুকের নিঃশ্বাসটা ওই ছোট্ট বুকের মধ্যে আটকে গেল। হাত দুটোর সাথে সাথে মুষ্টিবদ্ধ হয়ে গেল মেহিনুরের। যেই বিছানায় একটু আগে ডায়েরি কলম বই ছাড়া অন্য কিছু বস্ত্র ছিল না, এখন সেখানে নেভি ব্লু শার্টটা খুলে রাখা আছে। কোমরের কালো কুচকুচে বেলটা শার্টের এক পাশে জায়গা নিয়েছে। ব্রাউন রঙের ঘড়িটাও উল্টো হয়ে নির্বিকারে ঠাঁই নিয়েছে যেন। পুরো রুমের ভিতরের পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। নিঃশ্বাস টানলেই যেন তীর তীর করে মোহনীয় সুবাসটা ইন্দ্রিয় শক্তিতে পৌঁছে যাচ্ছে। মেহিনুর অবলীলার বিশ্বাস করতে বাধ্য, এই মুহূর্তে কি হতে যাচ্ছে। নিজের বেখেয়ালি ভুলের জন্য আবারও তার সাথে রুষ্ট আচরণ করেছে মেহিনুর। দফায় দফায় খারাপ ব্যবহার পেয়ে নিশ্চয়ই মানুষটা স্থির মেজাজে থাকবে না। তার রুক্ষ আচরণের কঠোরতা না দেখলেও চড়া মেজাজের শট ধ্বনি ঠিকই শুনছে মেহিনুর। বিছানায় যেভাবে শার্ট বেল্ট ঘড়ি ফেলে রেখেছে তাতে মনে হচ্ছে রোশানেল দীপ্ত হয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে সেগুলো। মেহিনুরের অবচেতন সুপ্ত মনটা বারবার জানিয়ে দিচ্ছে জানালার কাছেই হয়তো মানুষটা রক্তিম মুখে দাঁড়িয়ে আছে। রুমের ভেতরটা এখনও অন্ধকারে ডুবে আছে। জানালা দিয়ে বৃষ্টির উন্মুক্ত বাড়িধারার ঝমঝম শব্দ ভেসে আসছে। ফ্লোর স্পর্শী লম্বা লম্বা পর্দাগুলো এখনও হালকা হাওয়ার উঠছে। মনের উপর বল প্রয়োগ করে ভয়ের রেশটা কিঞ্চিত কাটালো মেহিনুর। তাকে একটুখানি দেখার জন্য চোখের ভয়যুক্ত চাহনিটা ধীরে ধীরে বাঁ দিকে ঘোরাতে লাগলো। জানালার অভিমুখে ঘোরাতে এতক্ষণ যে অবস্থাটা মনের উপর হালকাভাবে উথাল করেছিল, সেটা তীব্রভাবে মনের কুটিরে হামলে পড়ল। জানালার কাছে নির্বিঘ্ন চিত্রে দাঁড়িয়ে আছে মাহাতিম। শো শো করে বৃষ্টির সঙ্গে আসা হিমেল হাওয়াটা তার উন্মুক্ত দেহটাকে প্রাণনাশক বানিয়ে দিয়েছে।
সৌষ্ঠব্য দেহের পেশিবহুল শার্টহীন তার কারণে আরও তীব্রভাবে পরিদৃষ্ট। তার হাত দুটো সে বুকের কাছটায় দাম্ভিকতার ভঙ্গিতে নয়তো ক্ষোভের রোষে ভাঁজ করে রেখেছে। জানালার দুদিকে পর্দাগুলো তার উপস্থিতিতে কেমন চঞ্চলীভূত হয়ে নাচছে। মেহিনুর ওই লম্বা মূর্তি দেখে দু ঠোঁট চেপে ডুকরে কেঁদে উঠল। মাথাটা নত করে ভেজা চোখে তার দিকে এগোতে লাগলো। নিঃশব্দ কদমে মানুষটার এগুলেই সেই রোষাক্রান্ত মানুষটা ঠিকই কানের কর্ণধায় পদধ্বনি টের পাচ্ছে। গিরো অভিমানে চেয়ে মনের মধ্যে রাগের উত্তাপটাই আজ বেশি। বেহায়ার মতো গাড়ি থেকে না বেরিয়ে মেহিনুরকে চিৎকার করে ডাকলো, অথচ মেহিনুর একবারও জানালা দিয়ে চুপি দিল না। আনসারি নিবাসের প্রতিটা জানালা দিয়ে বাড়ির চাকর বাকর মা মাহাদি বিশেষ দুই অতিথি কৌতূহলের চাপে মুখ বাড়িয়ে দেখল, কিন্তু নিজের প্রাণান্তিকা প্রণয়ী বউ তাকে এক পলক দেখল না। ইচ্ছা ছিল বাড়ির গেট দিয়ে ঢোকার সময় এমন বদমাইশ ধরনের কাজটা করলে মেহিনুর লজ্জায় রাঙ্গা হয়ে জানালার কাছে দাঁড়িয়ে থাকবে, কিন্তু বাস্তবে যেটা হলো সেটা অপমান ছাড়া কিছুই হলো না। জানালার ঠিক এই পর্দাগুলোই উড়ল, সেখানে কেউই এলো না। অবজ্ঞার রেশ যদি এখনই শেষ হতো তবে মাহাতিম নিজের অশান্ত মনকে বুঝ দিতে পারত, কিন্তু এখানে এসেও তার চেয়ে দ্বিগুণ অবহেলার শিকার হলো। 4টা মাসের ইতি টানার পর মাহাতিম আশায় ছিল এবার হয়তো মেহিনুর দূরত্বের গুরুত্ব বুঝবে। যেই শুকনো একফালি দূরত্ব তাদের প্রণয় পূর্বের ফাঁক ছিল সেটা মেহিনুর নিজেই ঘুচিয়ে আদর করবে। সেটার পরিবর্তে মেহিনুর তাকে চলে যাওয়ার বাসনা ব্যক্ত করে বোঝালো। 4টা মাসের ভেতর কত রাত নির্ঘুমে কাটিয়েছে, কত ঝিকুনি চোখ দিয়ে কাজ সেরেছে, নিজের আবেগের দুয়ারে আবদ্ধ রেখে দুটো ইচ্ছের কথা পর্যন্ত ফোন আলাপে জানায়নি। এত কিছু কার জন্য করলো? মাহাতিম বৃষ্টির প্রবল ধারার দিকে আর তাকিয়ে রইল না। চোখ দুটো নিবিড় তাই আচ্ছন্ন করে বন্ধ করল। কানে পায়ের আওয়াজটা তীব্র হতে হতে কাছে এসে থেমেছে। কয়েক মুহূর্তের জন্য রুমটা শান্ত স্তব্ধ হয়ে থাকলো। বৃষ্টির পদধ্বনি ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না। মাহাতিমের কাছাকাছি এসে চুপ করে দাঁড়িয়ে আছে মেহিনুর। কথা বলার জন্যই মূলত এত সময় যাবৎ সময় নিচ্ছিল। কি কথা দিয়ে গা ঢাকা দিবে সেটা কোনোভাবেই হাতড়ে খুঁজে পাচ্ছিল না। শেষমেশ কিছু একটা বলার উদ্দেশ্যে গলাটা একটু সাফ করতে আস্তে আস্তে বলে উঠল মেহিনুর, হাত মুখ ধুয়ে নিন, আপনার খাবার টেবিলে সাজিয়ে দিচ্ছি। মাহাতিম চোখ না খুলেই নিগ্রহের সাথে বলল, খাবো না, তুমি তোমার রুমে যাও। কথাটা তীরের মতো বিঁধে উঠল। সাথে সাথে জিজ্ঞাসু দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকালো মেহিনুর। 4টা মাস ধরে নিজেকে এই রুমের অবিচ্ছেদ অংশ হিসেবে ভেবেছে, যদিও এই রুমের উত্তরোত্তর ব্যক্তির সাথে সম্পর্ক তেমন অটুট হয়নি, তাই বলে সে কখনো নিজেকে অযোগ্য ভেবে কার্পণ্য করেনি। কণ্ঠের আভাস ও কথার অবস্থা দেখে মন থেকে পরিষ্কার হলো মাহাতিম আসলেই শান্ত নয়। মেহিনুরকে যেতে না দেখে এবার সটক্ষা বজায় রেখে ধমকে উঠল মাহাতিম, তুমি তোমার রুমে যাও মেহিনুর আফরিন, আর অবহেলা দেখিয়ে আমার যন্ত্রণা বাড়াতে এসো না। প্লিজ আউট, যেতে বলেছি, যাও। ধমকের কঠোরতা দেখে এই মুহূর্তেই কয়েকবার পিছিয়ে গেল মেহিনুর। আশ্চর্য হতে গিয়ে বাকশূন্য হয়ে গিয়েছে সে। আনমনে পিছাতে পিছাতে চোখের পলকে পা ঘুরিয়ে রুম থেকে বেরিয়ে গেল মেহিনুর। দরজাটা বন্ধ হওয়ার আওয়াজ হতেই চোখ খুলে তাকালো মাহাতি। মুখটা বা কাজের দিকে এনে আবার জানালার বাইরে দৃষ্টিপাত দিল। মার্জা এখনো আহাম্মক হয়ে আছেন। তার ছেলে যে এত তাড়াতাড়ি কিভাবে আসলো, কিভাবে ছুটির ব্যবস্থা করলো, আপাতত কিছু মাথায় ঢুকছে না। অনবরত পানি খেয়ে খেয়ে একটা ব্যাপার নিয়ে চিন্তা করছেন। মাহাতিম কি অনামিকার জন্য ফিরে এলো, নাকি মেহিনুরের টানে বাড়িমুখী হলো? মাহাতিমের কার্যকলাপ দেখে যেটাই অনুমান করতে চান, দিন শেষে দেখা যায় সেটার উল্টোটা করে দেখায়। এই ছেলে ঠিক তার বাবার আদল পেয়েছে। বাবাও যেমন ফট করে একটা কাজ করে বসতো, মাহাতিমও চট করে কাজ করে দেখায়। মার্জাকে চিন্তিত দেখে রুমের দরজার মুখে দাঁড়ালো রজনী। সে রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিং স্পেসে দিকে পা বাড়িয়েছিল, কিন্তু মার্জার রুমের ওভাবেই চোখ ফেরতে গিয়ে তাকে চিন্তিত দেখে দাঁড়িয়ে গেল। রজনী কিছু কৌশলের আপন মনে ভেবে নিয়ে দরজার এবার শব্দ করল। মার্জার চিন্তাগ্রস্ত দুনিয়াটা তার দিকে আকর্ষণ হলে রজনী হাসি দিয়ে বলল,
আপা, খাবে না? মার্জা চিন্তার রেশটা এখনও কাটাতে পারেনি, তাই সদুপরি হাসিটা দিয়ে একটু বেগ পেতে হলুদ ওনার। রজনীর দিকে জোরপূর্বক হাসি দিয়ে বললেন, আমি তো খেয়েছি ভাবি, মেহিনুর একটু আগে এসে খাইয়ে গেল। রজনী এটা ভালো করেই জানতো মেহিনুর এখন সংসারের দিকে তৎপর হয়েছে। মেয়েদের সুখের জন্য সর্বোপরি চাবিকাঠিটা তাদের শাশুড়ির হাতেই থাকে। মেহিনুরের মতো গেঁয়ো ভূত ঠিক এখানেই ঘাটে গেড়েছে। কিন্তু তলে তলে শোলকলা ঠিকই বুঝতে যান। রজনী কথার হাওয়াটা পরোক্ষ করে একটু খোঁচা দিয়ে বলল, আপা, আপনি মনে কিছু না করলে একটা কথা বলতে চাই। আপনাকে নিজের মানুষ ভাবি বলেই কথাটা বলা। মাহাতিম তো কম বয়সী মেয়েকে বিয়ে করলো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপা, আপনার কি মনে হয় না আপনারা ওকে নিয়ে একটু বেশি আহ্লাদ করছেন? মেয়েটা গ্রামের বলে বেশি সোহাগ দিবেন, পরে দেখা যাবে সবার মাথায় চড়ে চুল ছিঁড়তে শুরু করেছে। পুরুষ মানুষদের কোনো ভরসা নেই আপা। পুরুষ আর ছাগল সুযোগ পেলে মুখ দিতে ভুলবে না। এদের বেঁধে রাখার টেকনিক। রজনীর তির্যক ইঙ্গিতের কথাটা চট করে কেটে দিলেন মার্জা। তিনি যথেষ্ট কৌশলী হয়ে ব্যাপারটার অনুকূল সূচকে বললেন, আপনি পুরুষকে ছাগলের সাথে তুলনা করলেন ভাবি? তারা যদি সুযোগ সন্ধানী হতো তাহলে তাদের জগতের নিয়মটা বিচিত্রই হতো। কোনো সভ্য পুরুষ সমাজে থাকতো বলে মনে হয় না। আর বিয়ে নামক বিষয়টাও হয়তো পাশ্চাত্য দেশের মতো ছকিনকি খেলার মতো দেখতে। রজনী হাসি দিয়ে ব্যাপারটা আড়াল করার চেষ্টা করলো আর বলল, আপনি আমাকে ভুল বুঝলেন আপা, কথাটা আমি বলিনি। কোনো এক বিশিষ্ট লেখক কথাটা বলেছিল, আমি সেটাই এখানে। আবারও নির্বিকারের কথাটা কাট দিয়ে নিজের মতো পেশ করলেন মার্জা। লেখকের উক্তি আর কথা খাপ খাওয়ানোর পরিবেশের জন্য বহাল ভাবি। সবখানে যে ওই কথাগুলো ব্যবহার হবে এমনটা তারা নিজেরাও বলেননি। যেগুলো অসভ্য কুজাত ধরনের পুরুষ, ওগুলোর স্বভাব ওই মুখ দেওয়ার মতোই। ভালো ঘরের সন্তানরা ওসব চিন্তার ভেতর আনে না। আমি সন্তান পেটে ধরেছি তো আমি জানি আমার সন্তানেরা স্বভাবটা কেমন। যেই বাড়িতে গিয়ে দিনের পর দিন থেকেছি ওই বাড়িতে মুখ দেওয়ার মতো অবস্থা ভালোই ছিল। আমার একটা সন্তানও ওরকম জঘন্য কাজ করেনি। ছেলে বিয়ে করতে চেয়েছে, বিয়ে করিয়ে দিয়ে বউ তুলে এনেছি। মার্জা কথা শুনে ভেতরে ভেতরে জ্বলে উঠল রজনী। ঠোঁটের উপর প্রাণবন্ত মিথ্যে হাসি ছাপিয়ে এমন ভান করলো যেন সে মার্জার কথার সন্তুষ্ট। আজ রজনীর চুপটি থেকে করা কথাটা হজম করে নিল। অপেক্ষার আছে কবে মার্জাকে চিকিৎসার ফেসিলিটিস জন্য অ্যাব্রব পাঠানো হবে। মার্জার বিদেশ যাওয়ার সময়টা কিভাবে ঘনিয়ে এসেছে সেটা হয়তো আর কেউ তেমন খেয়াল করেনি। এক এক করে বাড়ি থেকে সব সদস্য কমিয়ে মুখ্য কাজটা খুব সুন্দর করে হাতটান করবে রজনী। শুধু একবার এই মার্জা ভিসার কাজটা শেষ করুক, দ্রুত হাত গুটিয়ে চিকিৎসার জন্য যাত্রা ধরুক, বাকিটা এভাবেই কন্ট্রোলে চলে আসবে। অনেক তোষামোদের পর মার্জার অবস্থা দেখে ডাইনিং টেবিলে বসলো মাহাতিম। আসার পর থেকে সেই যে রুমে ঢুকেছে এরপর আর বের হয়নি। খাওয়ার প্রতি মোটেই ইচ্ছাকর্ষণ নেই, তবুও মায়ের প্রত্যক্ষ জোরাজুরি দেখে মায়ের হাতে কয়েক লোকমা খেতে বসলো। অনামিকা কঠোর ডায়েট করছে দেখে রাতে সে খেতে আসেনি। কেবল এক গ্লাস দুধ খেয়ে মাহাতিমের সাথে কুশলাদি করে চলে গিয়েছে। রজনী চুপচাপ খেয়ে যাচ্ছে, বিশেষ দৃষ্টিটা মাহাতিম ও মেহিনুরের উপর বর্তায়ন। অন্যদিকে ভ্রু কুঁচকে মুখ ফুলিয়ে মা ও ভাইয়ের তামাশা দেখছে মাহাদি। মাহাদির পেছনে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে মেহিনুর। প্লেটে ভাত মেখে রাখলেও মায়ের আহ্লাদি অবস্থা দেখে ক্ষোভে ফেটে যাচ্ছে মাহাদি। জ্বলজ্বল করা রাগী দৃষ্টি দুটো একবার ভাইয়ের দিকে আরেকবার মায়ের দিকে ছুটছে। শেষমেশ জ্বালা সহ্য করতে না পেরে গজগজ করে উঠল মাহাদি। ভাইয়াকে উতুবুতু করে খাওয়াচ্ছ আর আমাকে খাইয়ে দিতে বলে তখন? এখান থেকে যা, বড় হয়েছিস না বলে দূর দূর করে সরিয়ে দাও। তুমি আমাকে একদম ভালোবাসো না মা, একদম ভালোবাসো না। তুমি যে ভাইয়ার জন্য পাগল আমার আবারও প্রমাণ হলো। আমিও তোমাকে ছেড়ে চলে যাব, সেদিন তুমিও কাঁদলেও আমি ফিরে আসবো না। এই কথা আমি বউকে ছুঁয়ে বলে দিলাম। কথাটা রাগের মাথায় অকপটে বলেছিল মাহাদি, কোনোরূপ না ভেবে ফটফট করে বলে দিচ্ছিল। অমন অশুভ কথার মেহিনুর চমকে উঠে তাড়াতাড়ি মাহাদির মুখটা চেপে ধরল।
দারুণ রাগ দেখিয়ে চরের ইঙ্গিতে করে বলল, খুব লাগাবো কিন্তু, এগুলো কিসব কথা হ্যাঁ? আর যদি কখনো এরকম বলতে শুনি, যদি শুনেছি এরকম বিশ্রী কথা মুখে এনেছো, তোমার সাথে কোনোদিন কথা বলবো না। আর কখনো বলবে এসব? বলো, এসব বলবে? মেহনুরের ঈষৎ ক্রোধ দেখে মাহাদি মিটমিটে হাসল, কিন্তু মাহাতিম কোনো ভ্রুক্ষেপ করল না। শেষ লোকমা মুখে পড়ে চট করে পানি খেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মাহাতিম। খাবার চিবোতে চিবোতে চেয়ার সরিয়ে পা বাড়াতেই মায়ের উদ্দেশ্যে বলল, ওই বদমাইশটার মুখে 2 লোকমা ঢুকিয়ে দাও মা, না হলে ওটা ফ্যাস ফ্যাস করতেই থাকবে। মেহনুরের দিকে একবারও দৃষ্টি না দিয়ে এবার মাহাদির দিকে গরম চোখে বলল, তুই আমার সামনে এসব বলা থেকে সহহাত দূরে থাকবি। পা দুটো ধরে এমন আছাড় মারব, জন্মের শিক্ষা পেয়ে যাবি। এক ঘুষি মেরে চাপার খুলে ফেলবো। দাঁতে দাঁত চিবিয়ে স্বগতি করে সেখান থেকে প্রস্থান হলো মাহাতিম। পুরো রাগটাই যে পরোক্ষভাবে মেহিনুরকে দেখিয়ে গেল সেটা মাহাদি বুঝতে পারেনি। মারজা কিছুক্ষণ 2 ভাইয়ের অবস্থা দেখে নালিশ অবস্থা পালন করলেন। মাহাদিকে পাশের চেয়ারে ডেকে ঠিকই খাইয়ে দিলেন। রান্নাঘরের অবস্থা দেখার নাম করে সেদিকে গিয়ে চোখ ঢাকা দিল মেহিনুর। এতক্ষণ চোখ মুখের অবস্থা দেখে মার্জা আপাতত সন্দেহ না করলেও মাহাতিমের অযৌক্তিক রাগ দেখে কলহের গন্ধটা আঁচ করল রজনী। নিজের মনে হাসতে গিয়ে হঠাৎ অনামিকার দিকে নজর পড়ল। সে নিজের রুমের দরজার সাথে ডান হাতটা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। অনামিকার সাথে দৃষ্টি বদল হতেই দুজনেই আপন মনে বাঁকা হাসিতে হেসে দিল। গভীর রাতের প্রথম প্রহর চলছে। শীতের আবহকালে বাইরের প্রকৃতিটা যেন কুয়াশার ধূম্রজালে আবদ্ধ। আকাশে কোনো চাঁদ নেই, চন্দ্রপ্রভার কিরণ নেই, মনের মধ্যে পুলকভাবের কারণ নেই। চাঁদহীন আকাশটা উপর কতক্ষণ দৃষ্টিপাত করতেই হঠাৎ ফোন বেজে উঠল। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা পকেট থেকে বের করে কলার নামটা পরখ করল। কানে ফোন ঠেকাতেই প্রথম উত্তরটা দিল, হ্যালো। ওপাশ থেকে সজন্য কণ্ঠে নোমান বলল, আপনার জরুরি ফাইল আর লাগেজটা কি আজই পাঠাবো স্যার? আমি এয়ারপোর্টে বসে আছি। ইমার্জেন্সি টিকিট নাকি নেই, কি করব এখন? মাহাতিম দ্বিরুক্তি ভাব প্রকাশ না করলে বলল, আজ পাঠাতে পারলে আজই, আমার জন্য আজই দরকার। টিকিট নিয়ে চিন্তা করতে হবে না, আমি এয়ারলাইন্স যোগাযোগ করছি, তারা টিকিটটা সময় মতোই দিবে, তুমি শুধু সব কিছু রেডি রাখো। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে উসখুস করছে মেহিনুর। রুমে ঢুকবে নাকি ঢুকবে না এ নিয়ে ভীষণ দ্বিধায় পড়েছে সে। এর মধ্যে চারপাশ নীরব হওয়ার মাহাতিমের কথোপকথন সবই রুমের বাইরে থেকে শোনা যাচ্ছে। মেহিনুর কান সজাগ না করলেও টিকিটের কথা শুনে অস্থির হয়ে উঠেছে। টিকিট কিসের জন্য দরকার? মাহাতিম কি চলে যাওয়ার পরিকল্পনা করছে? মেহিনুর পাগলের মতো মাথাটা না সূচকের নাড়িয়ে নিজেকে বুঝিয়ে নিল, মাহাতিম নিশ্চয়ই যাচ্ছে না। সে এগুলো ভুল বলছে, হয়তো অন্য কাউকে টিকিটের কথা বলছে। হ্যাঁ, এটাই হবে। ওদিক কলের বিপরীত থেকে টিকিটের ঝামেলা সামলাতে পেরে স্বস্তির নিঃশ্বাসে বলল নোমান, থ্যাংক ইউ স্যার, আমি কাল সকালের দিকে আপনার ফাইল আর লাগেজ নিয়ে হাজির হচ্ছি। স্যার, আপনি কিভাবে বাড়িতে লাগেজটা তুলবেন? আমি কি সাহায্য করব? মাহাতিমও দ্বিধাক্ষণ বিলম্ব না করে আশ্বস্ত সুরে উত্তর দিল, ওটা তোমার দেখতে হবে না, আমি সকালের দিকেই বের হচ্ছি। রেডি থাকো তাহলে। লাগেজটা বন্দোবস্ত নিয়ে ভেবে রেখেছি, তুমি জাস্ট টিকিট কনফার্ম দাও। নোমানের কথা শেষ হতেই মাহাতিম কল কেটে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 2:05। ঠিক 3টা বাজলে একটু ছাদ থেকে ঘুরে আসতে হবে। 3টার পর মনে হয় না জেগে থাকার কথা। আরও 55 মিনিট অপেক্ষা করতে হবে। 3টা না বাজলে ভুলেও সেখানে যাওয়া যাবে না। মাহাতিম জানালাটা আটকে দিয়ে পর্দা টেনে দিল। রুমটার ভেতর অবস্থা অন্ধকারে ঘনিয়ে গেল। বুকের চেইনটা এক টান দিয়ে খুলে গা থেকে জ্যাকেট খুলল মাহাতিম। পরনের সাদা শার্টটা সেই যে হাত মুখ ধুয়ে পড়েছিল সেটা খুলে গেঞ্জি পরতে একদম ইচ্ছে করছে না। শীতের জন্য মূলত ইচ্ছেটা নেই। বিছানায় বসে হেডসাইডের সাথে পিঠ ঠেকালো মাহাতিম। পা দুটো লম্বা করতে ক্রস করে রাখলো। হাতের ফোনটা নিয়ে 55 মিনিটের কাটানোর জন্য মগ্ন হলে এদিকে ভেজানো দরজাটা ক্যাচ করে খুলে যেতে লাগলো। ফোন থেকে চোখ সরে দরজার দিকে তাকালো মাহাতিম। অমনি চোখের কৌতূহল দৃষ্টি কঠোর হয়ে উঠল।
সেদিক থেকে বেপরোয়া ভঙ্গিতে দৃষ্টি সরিয়ে পুনরায় ফোনের সাদা স্ক্রিনে মনোযোগ দিল। দরজাটা আস্তে ধীরে বন্ধ করার আওয়াজ পেল মাহাতিম। শব্দটা পেতেই নিভিয়ে রাখা রাগটা আবার জ্বালিয়ে নিয়ে তিক্ততার সুরে বলল, কোন তামাশা দেখাতে এসেছো? সকালে এক তামাশা দেখিয়ে শান্তি পাওনি এখানে? ঠোঁটের উপর চিকন চিকন আঙুলগুলো চাপ দিয়ে কথা থেমে গেল মাহাতিমের। আচমকা সমস্ত রাগের জোয়ার যেন তলিয়ে গেল তার। ফোলা ফোলা ওই লাল বর্ণের চোখকে কেন্দ্র করে নিকষ মায়ার ডুবতে বাধ্য হলো মাহাতিম। নিজের সাথে কি হলো নিজেও তখন টের পেল না।